দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টার সঙ্গে অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ ঢাকা। ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে নিন্দা প্রতিবাদ। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর। দেশে এনে মুখোমুখি করা হবে বিচারের, জানালেন চিফ প্রসিকিউটর। তার বিরুদ্ধে বলতে হলে আমার তো মনে হয় যে একদিন লাগবে, যে শুধু তার বিপক্ষে এত আমলনামা তার। নগদ টাকার চাপ সামলাতে আরো ২৫০০ কোটি টাকার সহায়তা পেল ইসলামী ব্যাংক। ব্যবস্থাপনা কর্তৃপক্ষই চালাবে কার্যক্রম, গ্রাহকের আস্থা ফেরানোই অগ্রাধিকার। আমানতকারীদের যাতে আস্থা ফিরে আসে এবং ব্যাংকের যে স্বাভাবিক সেবা সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আমরা আমাদের যে আয়োজন। টিভি সাংবাদিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাদারিত্ব নিশ্চিতে সরকার প্রধানের সহযোগিতা চাইলেন নীতি নির্ধারকরা। সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। কিভাবে মানুষের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে হয় সেই জায়গায় সরকারের সহযোগিতা আমরা চেয়েছি। ন্যাশনাল এডিটর কাউন্সিলের সেমিনারে গণমাধ্যম কমিশন গঠনের কথা জানালেন তথ্যমন্ত্রী। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। বিআরটি প্রকল্পের করণীয় নির্ধারণে করে দিলেন বিশেষজ্ঞ কমিটি। সরকারি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে কাল আপিল করবে ৮ দিন কর্তৃপক্ষ। ইন্টার্নশিপ নিয়ে অনিশ্চয়তায় উইমেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অবশেষে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা। শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি, খুলছে হরমুজ প্রণালী, মুক্ত হবে তেহরানের জব্দ সম্পদ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লিতে হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ। দুপুরে দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ধরনের ঘটনাকে কেবল দুঃখজনকই নয়, অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কেন এমন হলো সেই বিষয়ে আরও তথ্য সংগ্রহ আর খোঁজ খবর নেবার কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। ঘটনা রোববার সন্ধ্যা নাগাদ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ইন্ডিয়ান ওশেন রিমস সম্মেলনে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সে সময় প্রতিমন্ত্রী পদমর্যাদার ডাক্তার জাহেদকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখে বিমানবন্দর ইমিগ্রেশন। এমনকি দিল্লির বাংলাদেশ মিশন ভারত সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের পরও সুরাহা হয়নি বিষয়টি। পরে মধ্যরাতে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন উপদেষ্টা। সকাল 11:30টার দিকে দেশে পৌঁছান তিনি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সরকার দুপুরেই তলব করে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে। এ ঘটনায় ঢাকা যে চরম ক্ষুব্ধ তা তাকে আনুষ্ঠানিকভাবে জানান দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান। আর এ ধরনের ঘটনা যে ঢাকা ভালোভাবে নেয়নি তা স্পষ্ট করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দিল্লি এয়ারপোর্টে, সেই বিষয়ে সরকারের বা পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানটা আমরা জানতে চাই। শুধু এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিষয়টি নিয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন। ভারতের ইমিগ্রেশনে কি হয়েছে সেটা আমাদের ডিজি আগে জানুক, সব ইনফরমেশন নেই, তারপরে আমাদের যে পদক্ষেপ নেওয়া সেটা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে।
এই ঘটনা সীমান্তে পুশিন সহ নানা ইস্যুতে টানাপোড়েনে থাকা ঢাকা দিল্লি সম্পর্কে জটিলতা আরও বাড়ালো কিনা সে আলোচনা চলছে কূটনীতির অন্তর্মহলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠাতে হবে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এরই মধ্যে বেনজির আহমেদকে ফেরাতে নথিপত্র তৈরির কাজ শুরু হয়েছে। সাবেক আরেক আইজিপির মতে, একমাত্র কূটনৈতিক চ্যানেলেই বেনজিরকে দেশে ফেরানো সম্ভব। একসময়ের অতি ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক ও সবশেষ পুলিশের শীর্ষ পদ আইজিপি ছিলেন। দুর্নীতির বিস্তর অভিযোগ নিয়ে গোপনে দেশ ছাড়েন বেনজির। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে 12 জুন দুবাই পুলিশ গ্রেফতার করে তাকে। পুলিশ সদর দপ্তর বলছে, বেনজিরকে ফেরাতে আদালতের গ্রেফতারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র বা তদন্তের সার সংক্ষেপ সহ অপরাধের বিবরণ পাঠাতে হবে। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের আদালত এসব নথিপত্র যাচাই করবে। গ্রহণযোগ্য হলে সাবেক এই আইজিপিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে আরব আমিরাত। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। পুলিশের আরেক সাবেক আইজিপি বলেছেন, বেনজিরকে দেশে ফিরিয়ে আনা চ্যালেঞ্জ, তবে দুই দেশের সরকারের সদিচ্ছা আর আন্তরিকতা থাকলে সেটা সম্ভব হবে। বাংলাদেশের সরকার এবং যেখানে আছে সে ইউএই সরকারের যদি সদিচ্ছা থাকে, আগামী 1 ঘন্টার মধ্যে তাকে আনা যায়। 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও এর 7 সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সে তালিকায় ছিল বেনজির আহমেদের নামও। মানবাধিকার কর্মীরা বলছেন, ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহারের নজির এই বেনজির। শুধুমাত্র যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তা না, তার বিরুদ্ধে মানুষকে গুম করা, মানুষকে টর্চার করা অভিযোগ আছে। অর্থাৎ সুপ্রিয়র রেসপন্সিবিলিটির জায়গা থেকে সে দায় এড়াতে পারবে না। ফলে আমার বিশ্বাস যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে অচিরেই বাংলাদেশে ফেরত আনা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও আছে। ইতোমধ্যে কূটনৈতিক সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের যে পারস্পরিক সহায়তা ফ্রেমওয়ার্কের আওতায় কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কয়টি ওয়ারেন্ট আছে সেগুলো দিয়ে সরকার ইতিমধ্যে ইউএই সরকারের কাছে আবেদন করেছে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের আসামি প্রত্যর্পণ চুক্তি নেই, তাই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেনজিরকে দেশে আনতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবেদনের সাড়া দিয়ে তারা এই আসামিকে বাংলাদেশে ফেরত দেবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ইসলামী ব্যাংকের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন পরিচালনা পর্ষদের দায়িত্ব পাওয়া বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালকের। ব্যবস্থাপনা পরিচালকের দাবি, গ্রাহকদের আতঙ্ক কিছুটা কেটেছে। যদিও নগদ টাকার চাপ সামলাতে আজও ২৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা নিয়েছে ব্যাংকটি। চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। নিয়োগ বাতিলের দাবিতে চলতি মাসের শুরু থেকেই মাঠে নামে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। পালন করেন নানা কর্মসূচি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মাঝেও। টাকা তোলার চাপ বাড়তে থাকায় তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। সংকট মেটাতে 2 দফায় ৫,০০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে রোববার রাতে ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেয় নিয়ন্ত্রক সংস্থা। দায়িত্ব দেয়া হয় নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। জানান, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। এখানে আমানতকারীদের স্বার্থটা দেখাই আমাদের বড় দায়িত্ব। আমানতকারীদের যাতে আস্থা ফিরে আসে এবং ব্যাংকের যে স্বাভাবিক সেবা সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আমরা আমাদের যে আয়োজন। ব্যাংক পরিচালনায় কোনো অনিয়ম হলে তদন্ত হবে। অল্প সময়ের মধ্যে নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ড গঠন করা হবে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। আমাকে এখানে দেওয়া হয়েছে যাতে কোনো আপনার
ব্রেক না পড়ে একটা সুন্দর বোর্ড পাবেন, নিরপেক্ষ বোর্ড পাবেন, যেটা থাকবে সকল সমালোচনার ঊর্ধ্বে। 5 সদস্য বিশিষ্ট একটা বোর্ড গঠন করা হবে, তাই এখন এইটাই তো একটু যাচাই বাছাইয়ের দরকার আছে। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দাবি, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের পর কমেছে গ্রাহকের আতঙ্ক, নগদ টাকা তোলার চাপ কিছুটা কমেছে বলেও জানান তিনি। বোর্ডের পরিবর্তন সবকিছু মিলিয়ে গ্রাহকরা যারা ডিপোজিট যাদের আছে তারা তো বহাল থাকবেই। আমরা আশা করি যারা টাকা উঠেই নিয়ে গেছে আমাদের কাছে আবার তাদের আমানতটা ফেরত নিয়ে আসবে। আজকের অভিজ্ঞতা আমরা দেখছি যে অনেকে এসে লাইন দিয়েছে টাকা উঠানোর জন্য, যখনই শুনছে যে চেয়ারম্যান বাতিল হয়ে গেছে অনেকেই আবার কিন্তু ফেরত চলে গেছে। এদিকে খুরশিদ আলমের নিয়োগ বাতিল হওয়ায় সন্তুষ্টি জানিয়েছে আন্দোলনকারীরা। দাবি তুলেছেন দ্রুত সময়ের মধ্যে নতুন বোর্ড গঠনের। চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে, তার সাথে সাথে ইসলামী ব্যাংকের যে বোর্ড আছে সেটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু ইসলামী ব্যাংকের বোর্ড তো ভেঙে দেওয়ার কথা ছিল না। সেই কারণে এখন নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে হবে, নতুন বোর্ড গঠন করতে হবে। এটা এখন আমাদের নতুন দাবি। সোমবারও ইসলামী ব্যাংকের অনেক শাখায় টাকা তুলতে ভিড় করেন গ্রাহকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিকতায় পেশাদারিত্ব নিশ্চিত করতে সরকার প্রধানের সহযোগিতা চেয়েছেন বেসরকারি টেলিভিশনের নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তারা বলেন, 17 বছর গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ছিল প্রশ্নবিদ্ধ। সাংবাদিকদের সুরক্ষা ও স্বাধীন গণমাধ্যম কমিশনের দাবি জানান তারা। প্রেস সচিব জানান, রাষ্ট্রের স্বার্থে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ ও সঠিক তথ্য পরিবেশনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পরপরই পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনা নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ধারাবাহিকতায় সচিবালয়ে বেসরকারি টেলিভিশনের প্রধান নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে কথা বলেন তিনি। প্রায় 3 ঘন্টা চলে এই মতবিনিময়, যেখানে আলোচনা হয় টেলিভিশন সাংবাদিকদের স্বতন্ত্র বেতন কাঠামো, সুরক্ষা ও নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে। বিগত 17 বছরে গণমাধ্যম কোথায় গিয়ে পৌঁছেছে, মানুষের অবিশ্বাসের জায়গায় পৌঁছেছে, আমরা সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে বলেছি। উনি নিজেও এগুলোর ব্যাপারে জানেন, সচেতন আছেন, এবং আমরা সেই জায়গা থেকে কিভাবে গণমাধ্যমকে উত্তরণ ঘটাতে হয়, কিভাবে মানুষের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে হয়, সেই জায়গায় সরকারের সহযোগিতা আমরা চেয়েছি। যে গণমাধ্যমের একটা কাঠামো তৈরি করা দরকার, একটা নিয়ম নীতির মধ্যে যাওয়া দরকার, স্বতন্ত্রভাবে এবং গণমাধ্যম প্রফেশনাল ওয়েতে যাতে চলতে পারে। আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে। তিনি যে পরিবর্তনের সূচনা করতে চান, সেই পরিবর্তনের সূচনাতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। আসলে বিশেষ করে তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে আসছে বৃহস্পতিবার গণমাধ্যম কমিশন গঠন নিয়ে আলোচনার কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। বলেন, রাষ্ট্রের স্বার্থেই গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সম্ভবত আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টেলিভিশনের নীতি নির্ধারকদের অতীতের মতো তোয়াজ নির্ভর সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে তথ্য ভবনে ন্যাশনাল এডিটর কাউন্সিলের সেমিনারে তিনি বলেন, গণমাধ্যমকে নিখুঁত ও দায়িত্বশীল রাখতে হলে এর অংশীজনদের সমন্বয়ে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। সাংবাদিক সংগঠন সহ গণমাধ্যমের সকল অংশীদারের মতামত নিয়ে কমিশন গঠন করা হবে। এই কমিশন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি পেশাগত নৈরাজ্য রোধ এবং ভিন্ন মতের মধ্যে সমন্বয় তৈরিতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও সাংবাদিকতার মৌলিক দায়িত্ব জনগণের পক্ষে কাজ করা। এই প্রসঙ্গে শুধুমাত্র প্রতিক্রিয়ার মনোজগতের মধ্যে না থেকে যে কোনো ধরনের ভিন্ন মতকে ইনক্লুসিভ কাঠামোর মধ্যে নিয়ে পারস্পরিক তর্ক বিতর্কের প্রতিযোগিতাকে
প্রগতির উপাদানে আমরা কিভাবে একটা অনুষঙ্গ হিসাবে দান করতে পারি। এই কাজে আপনারা হবেন আমাদের সরকারের স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার উদ্যোগের একজন প্রধান অংশীদার। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া গাজীপুরের বিআরটি প্রকল্প নিয়ে করণীয় ঠিক করতে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি করে দিয়েছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ঢাকার 2 নগর প্রশাসক জানান, উচ্ছেদ নয়, হকারদের পুনর্বাসন করে শৃঙ্খলা ফেরাবে সরকার। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকার অন্যতম ইস্যু ঢাকার যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরানো। সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গঠন করেন যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকরণ বিষয়ক কমিটি, যার 3য় সভা অনুষ্ঠিত হয় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়। সভা শেষে যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান জানান, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানী থেকে সরিয়ে ফেলা হবে যানজট তৈরির অন্যতম অনুষঙ্গ বাস টার্মিনাল। আজকের মিটিংয়ের প্রধান এজেন্ডাই ছিল যানজট নিরসন, এবং আপনি জানেন যে অলরেডি আমরা কিন্তু স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে হাঁটছি। মহাখালী যে আমাদের টার্মিনালটা দেখছি, এটা অস্থায়ীভাবে আমাদের পূর্বাঞ্চলে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে বাসগুলো ডেপো হিসেবে থাকবে, তারা স্টপ হওয়ার টাইমে ওখানে বসে থাকবে, যখন যাত্রী নেওয়ার প্রয়োজন হবে তখন শুধু তারা টার্মিনালে আসবে। একই সাথে আমাদের সায়েদাবাদ বাস টার্মিনাল এবং আমাদের ফুলবাড়িয়া বাস টার্মিনাল, সেটা নিয়েও কথা হয়েছে। বিকল্প 2টা জায়গা দেখা হয়েছে, অস্থায়ীভাবে আপাতত সেখানে তারা স্টপ হওয়ার করবে। দীর্ঘদিন ধরে এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী বিআরটি প্রকল্প নিয়ে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। বিপুল বিনিয়োগের এই প্রকল্প বাতিল করার দাবি জানায় বিভিন্ন সংস্থা। তবে প্রধানমন্ত্রী চান জনগণের জন্য এই প্রকল্প থেকে বিকল্প সুফল নিশ্চিত করতে। এই প্রজেক্টটিকে যদি আমরা অ্যাবান্ডেন্ট ঘোষণা করি, তাহলে এটা আসলে একটা ব্যাড এক্সাম্পল হিসাবে কিন্তু থেকে যাবে। তো সেই হিসাবে এটাকে কিভাবে একটা ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায়, এবং যে বিনিয়োগটা হয়ে গেছে এটা সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 3 জন বিশেষজ্ঞকে ডেকেছেন যারা গণপরিবহন নিয়ে কাজ করে। উনি শুনেছেন, এবং আমার ধারণা এটা পরবর্তীতে ক্যাবিনেট মিনিস্ট্রিতে এটাতে আরও ব্যাপকভাবে আলোচনা হবে। বৈঠকে ঢাকার যানজট নিরসন ও হকার পুনর্বাসন নিয়ে প্রস্তাব দেন নগরের 2 প্রশাসক। কাউকে উচ্ছেদও আমরা করলাম না, আবার পুরোপুরি একের বিশৃঙ্খল অবস্থাও ছেড়ে দিলাম না। এগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে কত দ্রুত একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়। এছাড়াও ঢাকা রাস্তায় এআই ক্যামেরা কতগুলো বসানো হয়েছে, বাকিগুলো কবে নাগাদ বসানো হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সরকারি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে কাল আপিল করবে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু মৃত্যুর ঘটনায় কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির অভিযোগ নাকচ করে ভেন্টিলেশন ব্যবস্থা উন্নয়নে কাজ শুরুর দাবি তাদের। বিকেলে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। তিনি বলেন, শিশু ওয়ার্ডে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে মৃত্যুর যে অভিযোগ উঠেছে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে ভেন্টিলেশন ব্যবস্থায় কোনো ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় সংস্কারে বুয়েটের বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে অর্থ নিয়ে তদবিরের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। আমূল পরিবর্তন বলতে ওনারা যেটা বলেছেন যে ওনাদের যেটা কনসার্ন ছিল ভেন্টিলেশন কনসার্ন, এক জায়গায় কার্বন ডাইঅক্সাইড সমস্যার কথা ওনারা মেনলি বলেছেন। তো সেই কার্বন ডাইঅক্সাইডকে ঠিক করার জন্য আমরা কিছু যন্ত্রপাতি কিনেছি, কার্বন ডাইঅক্সাইড নিরূপণ যন্ত্র, অক্সিজেন নিরূপণ যন্ত্র, এগুলো আমরা কিনেছি। বন্ধ ক্লিনিক্যাল ক্লাস, ইন্টার্নশিপ কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। এই পরিস্থিতিতে অনিশ্চয়তায় রাজধানীর আদ-দ্বীন উইমেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। 209 জন বিদেশি শিক্ষার্থীও। ভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করলে নিজ দেশে ডিগ্রির গ্রহণযোগ্যতা হারানোর শঙ্কায় তারা। হাসান মিসবার রিপোর্ট। রাজধানীর আদ-দ্বীন উইমেন মেডিকেল কলেজ চালু হয় 2008 সালে। বিভিন্ন ব্যাচে বর্তমানে 647 জন শিক্ষার্থী এমবিবিএস পড়ছেন। তৃতীয় বর্ষ থেকে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল বা হাতে কলমের শিক্ষা শুরু হয় হাসপাতালে। সম্প্রতি 6 শিশুর মৃত্যুর ঘটনায় এই মেডিকেল কলেজের টিচিং হসপিটাল এখন বন্ধ।
ফলে ফেজ 3, 4 ও 5-এর প্রায় 400 শিক্ষার্থীর ক্লিনিক্যাল ক্লাস বন্ধ। আমরা যদি ওয়ার্ডগুলো কমপ্লিট না করি বা ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে কাজ না শিখি, আমাদের প্রি অ্যাসেসমেন্ট বলেন, সেটাতে তো বসতেই পারবো না। পরীক্ষা দিচ্ছে ফাইনাল প্রফ, তাদের জন্য অনেক বেশি ভোগান্তির একটা বিষয়। তারা ঠিকমতো পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছেন না, যে অন্য জায়গায় গিয়ে আমাদের পরিবেশটা কীরকম হবে সেটা আমরা নিশ্চিত না। তারা অন্য একটা মেডিকেলে যেয়ে তো আর ক্লাস কন্টিনিউ করতে পারবো না ঠিকঠাক মতো, কিন্তু এটা তো আমাদের জন্য খুবই কষ্টদায়ক। এই শেষ মুহূর্তে এসে আমাদের এইভাবে মাইগ্রেশন করে দেওয়াটা বা কিছু। মেডিকেলে বিদেশি শিক্ষার্থী 209 জন, যাদের বেশিরভাগই ভারতের। তারা বলছেন ভর্তি হওয়া প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও ইন্টার্ন করলে ভারতের মেডিকেল কাউন্সিল তা গ্রহণ করবে না, অর্থাৎ এই ডিগ্রি সেখানে কাজে দেবে না। So if in the middle of the session the hospital and the college are changed, it will not fall under the NMC guidelines, which might violate our MBBS journey here, which will be a very big setback for us because we are investing our years, our money, our youth in this. It's a big loss for us because like all of our years have been wasted if the college is shut or if the degree is not valid in India. Like we are in the big loss. For the foreign graduate, it's not possible right now to migrate to other colleges. We would kindly request the government to please take into consideration the foreign students that are studying here right now. শিক্ষার্থীদের বিষয়ে পরিকল্পনা কি তা জানতে চেয়ে 8 দিন কলেজকে চিঠি দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী বলছেন নিজ দায়িত্বে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা করতে হবে 8 দিন মেডিকেল কর্তৃপক্ষকে। তাদের তো আরও হাসপাতাল আছে, ওইখানে নিবে থিং তারা কোথায় দেবে, তারা কন্ট্যাক্ট করতে পারে, আরও হাসপাতাল আছে অনেক তাদের আশেপাশে করবে। বাট আমরা ফর ইনহিউম্যান সার্ভিসেস টু দ্য হিউম্যান বিংস, হ্যাঁ, উই হ্যাভ বিকাম হার্ড ডিসিপ্লিন। মানুষের স্বাস্থ্য সেবাকে আমাদের সরকার আমরা নিশ্চিত করতে চাই। অবহেলায় 6 শিশুর মৃত্যুর অভিযোগে 11 জুন 8 দিন উইমেন মেডিকেল কলেজের হাসপাতাল ইউনিট বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো সরকারের সামাজিক কর্মসূচি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, শুধু সরকারি কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করা হবে। ফ্যামিলি কার্ড সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা প্রতিনিয়ত তদারকি করা হবে। দুপুরে সচিবালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নতুন অর্থ বছরে 14,000 কোটির উপরে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার ধাপে ধাপে ফ্যামিলি কার্ড পাবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এই খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। আমির খসরু আরও বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির অর্থনীতিতে নিয়ে যাওয়া বাজেটের চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী জানান, বাজেট যাতে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় সেই চ্যালেঞ্জ বাস্তবায়নে কাজ করছে সরকার। ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। এই সরকারের মূল উদ্দেশ্যটা হচ্ছে লাইফ সাইকেল সাপোর্ট। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। আমরা কিন্তু এখানে কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। 100% সরকারি কর্মকর্তারা, যেটা অলরেডি সাকসেসফুলি পাইলট প্রজেক্ট করেছে যারা, তাদেরকে করা হচ্ছে। এবং সাথে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ও নাদিম ইসলামকে হত্যা মামলার রায় 28 জুন ঘোষণা করবে ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল মামলার যুক্তিতর্ক শেষ হয় রায়ের দিন ঘোষণা করেন। এই মামলার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও এএসআই চঞ্চল চন্দ্র সরকার আসামি। চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকিরা পলাতক। এই মামলায় মোট 11 জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের 15 ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সারে ভর্তুকির সঠিক সুফল পাচ্ছে না বাংলাদেশ, কেননা চাল আবাদের গুরুত্ব কমছে না। অথচ গত কয়েক বছরে মানুষের আগ্রহ বেড়েছে ফলমূল ও প্রোটিন জাতীয় খাবারে। এমন পর্যবেক্ষণ বিশ্বব্যাংকের। স্মার্ট ফার্মিং নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জানায়, লবণাক্ততার কারণে আগামী 25 বছরে উপকূলে ধানের ফলন 15 ভাগ কমবে।
কৃষিতে ভর্তুকি শুনলেই মনে হয় সরাসরি টাকা যাচ্ছে কৃষকের পকেটে, কিন্তু বাস্তবে গচ্ছা বিপুল অর্থ। কেননা সারে ভর্তুকির বড় অংশই চলে যায় বিপুল জমির মালিকদের কাছে। অন্যদিকে দেশে 40% কৃষক পাচ্ছে সরকারি বন্দোবস্তের মাত্র 15% অর্থ। খরচ সামলাতে ডিলারে নিম্নমানের সার কিনতে তাই বাধ্য হচ্ছেন অনেকে, এতে নষ্ট হচ্ছে জমির গুণাগুণ। এমন পর্যবেক্ষণ মিলেছে স্মার্ট ফার্মিং নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। বলা হয় শুধু সার না, শস্যেও ভর্তুকির সুফল মিলছে না। সরকারি বরাদ্দের বড় অংশ ব্যয় হচ্ছে চালে, অথচ আমিষ জাতীয় খাবারে আগ্রহ বেড়েছে নাগরিকদের। সেই তুলনায় পোলট্রি, মাছ ও গবাদি পশু পালনে ভর্তুকি নেই বললেই চলে। জলবায়ু, খাদ্যাভ্যাস পরিবর্তন ও মধ্যপ্রাচ্য সংকটের ফলে সারের দাম বেড়েছে, কিন্তু সেটির সমাধান কঠিন না। স্মার্ট কৃষিতে বিনিয়োগ করে সহজে এই পরিস্থিতি বদলানো সম্ভব। তাহলে একদিকে কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে তৈরি হবে বেশি মজুরির নতুন কর্মসংস্থান। এ সময় বেশ কিছু শস্যের আমদানি নির্ভরতা নিয়ে আক্ষেপ করেন কৃষিমন্ত্রী। জানান দেশে কৃষক টানা লোকসান করেন, কারণ কোন ফসলের কেমন চাহিদা তাদের কাছে সেই তথ্য নেই। ফার্স্ট সিজনে ভালো রেট নিয়েছে, ফুল সিজনে এসে 2 টাকা কেজি হয়েছে। ফার্মার উঠায় না জমি থেকে, কারণ তার উৎপাদনের খরচও উঠবে না। এবং যদি কেউ উঠায় তাইলে কি করবে? একটা ফার্মার 1 বিঘা জমি করেছে, তার পক্ষে সম্ভব রিক্সা ভাড়া করে বা ভ্যান ভাড়া করে এই 25 মাইল দূরে স্টোরেজে নেওয়া? বিশ্বব্যাংক জানায় কৃষি ভর্তুকি প্রাপ্তিতে এগিয়ে আছে উত্তরের জেলাগুলো, সেই তুলনায় বেশ পিছিয়ে সিলেট ও বরিশাল অঞ্চল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে সংসদকে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের সম্পূরক বাজেট প্রস্তাব ও আলোচনাকালে কথা জানান তিনি। বিরোধী দলের সংসদ সদস্যরা 25-26 অর্থ বছরে বাড়তি বাজেট প্রস্তাবের সমালোচনা করেন। সরকারকে অর্থ ব্যবহারে যথেচ্ছ সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। স্বচ্ছতা থাকলে বাড়তি টাকার দরকার হতো না বলেও মন্তব্য করেন তারা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদে 2000 কোটি টাকা কমিয়ে 25-26 অর্থ বছরের সম্পূরক বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তবে ব্যয় বেড়েছে স্থানীয় সরকার, পানি উন্নয়ন, খাদ্যসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের। সরকারের অগ্রাধিকার অনুযায়ী 10,000 টাকা কৃষি ঋণের আসল ও সুদ মওকুফ এবং এডিপি ভুক্ত 2টি এবং এডিপি বহির্ভূত 4টি প্রকল্পে প্রয়োজনীয় অর্থের সংস্থান করায় এই অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিজস্ব ব্যয় মেটানোর জন্য কোনো অতিরিক্ত বরাদ্দ দাবি করা হয়নি। সম্পূরক বাজেটের উপর ছাঁটাই প্রস্তাব দেন বিরোধী দলের সংসদ সদস্যরা। অস্বচ্ছতার কারণে ব্যয় বেড়েছে বলে অভিযোগ করেন তারা। কয়েকজন সংসদ সদস্য সমালোচনা করেন টাকা পাচার, ব্যাংক খাতের অনিয়ম ও ঋণ খেলাপি নিয়েও। সময় ক্ষেপণ করে সেটার প্রকল্প ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এইভাবে করে দুর্নীতিকে উৎসাহিত করা হয়। সেই খাল খনন করতে গিয়ে কোথাও সেখানে মেশিনের ব্যবহার হচ্ছে, কোথাও জনবলের ব্যবহার হচ্ছে এবং কোথাও কত কিলোমিটার খাল খনন করা হচ্ছে, কোনো বিষয়ই এখনো পর্যন্ত স্বচ্ছ কোনো পরিসংখ্যান এই সংসদে কিন্তু উপস্থাপন করা হয় নাই। প্রত্যেকটি দপ্তরে দুর্নীতি, অপচয় রোধ এগুলি দূর করার অভাবে সম্পূরক বাজেটের বিশাল অঙ্ক নিয়ে আমাদের মধ্যে বিরোধ তৈরি হয়ে যায়। বাজেট আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, 2024 সালে এত মানুষ প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য, অথচ ভোটের পর জেলা উপজেলায় অনির্বাচিত দলীয় প্রশাসক বসানো হয়েছে। কথা বলেন দুর্নীতি দমন কমিশন প্রসঙ্গেও। এই সরকার ক্ষমতায় আসার পর 100-র উপর অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ আইন করা হয় নাই। স্পষ্ট হয়ে যায় এই সরকার আসলে দুর্নীতি দমন করার ব্যাপারে কতটুকু আন্তরিক। সরকারে সরাসরি যুক্ত থাকে রাজনীতিবিদরা এবং পরোক্ষভাবে যুক্ত থাকে আমলারা। সেই কারণেই দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়ে যায় তখন রাজনীতিবিদ এবং আমলাদের জন্য খুব ভালো খবর সেইটা নয়। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আমরা সিদ্ধান্ত একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব। শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করব বলে আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে। প্রধান বিচারপতি অনেক দিন পরে
তার প্রতিনিধি নিয়োগ করেছেন, বহুদিন গড়িয়ে গেছে। হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল, চিঠি দিয়েছে, সার্চ কমিটি গঠন করা হবে, দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে, কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। বাজেট ব্যয়ের আগে অনুমোদনের পক্ষে নিজের মতামত জানান স্পিকারও। আর 1 মিনিটে কনক্লুড করেন তাহলে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবে সরকার, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে বুয়েট আয়োজিত এআই যুগে শিক্ষা, রিসার্চ ও উন্নয়ন বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। বক্তার আলোচনায় ডিফেক, এআই, ডিপ লার্নিং এর অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে তা তুলে ধরেন। এ সময় মন্ত্রী বলেন, বন্যার পূর্বাভাস জানতে এআই কাজে লাগানো যাবে। পরিবেশ জলবায়ুতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের উন্নয়নে এই মুহূর্তে অনেক রিসার্চ করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যেখানে আমাদের সম্পূর্ণভাবে স্বার্থ সংশ্লিষ্ট। খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা নাম হোক অথবা অন্য যে কোনো নামই হোক, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, টেকনিক্যাল সাইট, তাদের পরামর্শ নিয়েই আমরা এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাধ্যতামূলক হলে শিক্ষার্থীরা কোচিং বিমুখ হবে, এমনটাই মনে করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন। জানান, খেলাধুলা ও সংস্কৃতিতেও বিশ্ব নেতৃত্ব তৈরির জন্য নতুন করে কাজ শুরু করেছে সরকার। সোমবার রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, আগামীর বাংলাদেশকে ঢেলে সাজাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষাকে, তাই মাধ্যমিকে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার দেশকে আবারও ভারতের কাছে বিক্রি করতে বসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে সীমান্তে হত্যা, পুশিন চেষ্টা ও নির্যাতনের প্রতিবাদে 11 দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশ ভারতের অখণ্ডতার প্রতি সম্মান দেখায়, কিন্তু ভারত তা দেখায় না। ভারতের সাথে সীমান্ত, পানি বন্টন চুক্তি সহ সব ক্ষেত্রে ন্যায্যতা চাই বাংলাদেশ। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সীমান্ত হত্যা, পুশিন বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কর্মসূচিতে বক্তারা সীমান্ত হত্যার প্রতিবাদ, সংসদে নারী সদস্যদের হিজাব নিয়ে কটাক্ষ করা সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানের ভারতের বিমানবন্দরে হেনস্থা হওয়ার ঘটনার নিন্দা জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কাঁটাতারের বেড়ায় পুশিন হত্যা, বর্ডার কিলিং, আমাদের পানি সমস্যা নিয়ে আমাদের প্রতি আপনারা আগ্রাসী আচরণ করেছেন সব সময়, কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। যে আমরা ঐক্যবদ্ধভাবে ভারতে একই গঙ্গা, একই জলে বসবাস করে, একই পানিতে বসবাস করে নিভৃতে এখানে থাকবো। তোমরা সেইখানে মুসলিম কার্ড খেলে আমাদের উপরে নিপীড়নের, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আমরা বাধ্য হয়ে স্বাধীনতার আওয়াজ তুলে সেই একই জায়গায় আজকে উপনীত হয়েছি। অবশেষে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই হবে দুদেশের মধ্যে। ওই দিনই খুলবে হরমুজ প্রণালী, প্রত্যাহার হবে মার্কিন নৌ অবরোধ, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা দলিলে কি রয়েছে প্রকাশ করেনি কোনো পক্ষই, তবে 14 দফা স্মারকের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, যার মধ্যে রয়েছে ইরানের জব্দ সম্পদ মুক্তের মতো তেহরানের বহুল আলোচিত দাবিগুলো। প্রথম ধাপ কার্যকর হলে পরবর্তী 60 দিনের মধ্যে আলোচনা হবে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে। দীর্ঘদিনের শঙ্কা, অবিশ্বাস, অনাস্থা আর দর কষাকষির পর অবশেষে সমঝোতা। সংঘাত বন্ধে রাজি যুক্তরাষ্ট্র, ইরান। কি আছে প্রথম ধাপের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোনো পক্ষ, তবে সংশ্লিষ্টদের বিভিন্ন পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে খসড়া চুক্তির বিষয়ে।
এক্স বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, লেবানন সহ সব ফ্রন্টে বন্ধ হবে সামরিক অভিযান। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সমঝোতা হয়ে গেছে, খুলতে যাচ্ছে হরমুজ প্রণালী। পরে আরেক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই খুলবে প্রণালী, শুরু হবে তেল সরবরাহ। অঞ্চলটি ঘিরে মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার কথাও জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে 14 দফা সমঝোতা স্মারকের কথা, যাতে বলা হয়েছে 30 দিনের মধ্যে নৌ অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। ইরানের আশপাশ থেকে অতিরিক্ত সামরিক উপস্থিতি কমবে। একই সঙ্গে হরমুজ প্রণালী পুনরায় চালুর পথ সুগম করা হবে। আরও বলা হয়েছে, পরবর্তী ধাপের 60 দিনের আলোচনাকালে ইরানের জব্দ থাকা সম্পদ মুক্ত করা হবে। ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না, এমন অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী খসড়ায় আরও বলা হয়েছে, ভবিষ্যৎ আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে ইরানের পারমাণবিক কর্মসূচি তথা সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ, নিষেধাজ্ঞা শিথিল এবং অর্থনৈতিক পুনর্গঠন ইস্যু। তবে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিষয়ে উল্লেখ নেই এজেন্ডায়। যদিও এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি, তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, কেবল শর্তভঙ্গ না হলেই চূড়ান্ত চুক্তির জন্য পরবর্তী ধাপের আলোচনায় অংশ নেবে তারা। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।